আচ্ছা, আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার 1 এবং আজকে চ্যাপ্টার 1 এর ফার্স্ট লেকচার। সো লেকচার 1 দেওয়া আছে টাইটেল। আমাকে একটু বলো তো যে ভিডিওগুলো ভিডিওটা স্পষ্ট কিনা। ক্লিয়ার কিনা একটু বলো তো। আজকে চ্যাপ্টার 1 এবং লেকচার 1 এবং আজকে খুবই মজার মজার আমরা কিছু ম্যাথ দেখবো। ভিডিওটা ক্লিয়ার কিনা। আচ্ছা, সো থ্যাঙ্কস। দেখো, সো চ্যাপ্টার 1 এর নাম তো আমরা জানি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরিতে আমরা যে নিরাপদ বিভিন্ন ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় বা মেজারমেন্টগুলো কীভাবে করতে হয়, সেগুলো আমরা এখানে আলোচনা করে থাকি। তো ফার্স্ট অফ অল আমরা ল্যাবরেটরিতে কী কী পদার্থ ব্যবহার করে থাকি। দেখো, সাধারণত আমরা এখানে দুই ধরনের পদার্থ নিয়ে কথা বলবো। ল্যাবরেটরিতে সাধারণত দুই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। দুই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এক হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, একটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর সেকেন্ড যদি আমরা বলি সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা দেখো, তাহলে আমরা ফার্স্টে বলেছি এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কথা বলবো। আচ্ছা দেখো, ধরো আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করব, হ্যাঁ, তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার প্রথমত কি একটা প্রমাণ, একটা সলিউশন তৈরি করতে হয়। মানে প্রমাণ দ্রবণটা থাকলে সুবিধা হচ্ছে কি যে এইখান থেকে বিভিন্ন যখন আমরা সময় পরিমাপন পদ্ধতিরা করব। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, যে ধরো তুমি বাজারে গেলে, ঠিক আছে, বাজারে গেলে তুমি কি করবা, চাল কিনবা। তো চাল যখন পরিমাপ করে আমরা কি করি, আগে একটা বাটখারা নিই। বাটখারা তো বুঝো যে যেটা দিয়ে ওজন মাপে আর কি। তাহলে এরকম একটা বাটখারা আমরা নিলাম। তো এই বাটখারা যেটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে প্রমাণ। কারণ এটাকে ধরে আমি মাপতে পারি 1 কেজি চাল বা 1 কেজি ডাল, ঠিক আছে। অর্থাৎ যাই কিছু আমরা মাপি, ওই বাটখারাটার যদি ভর যদি 1 কেজি হয়, তার সাথে পরিমাপ করি কিন্তু বা তুলনা করি কিন্তু আমরা কোনো কিছু নির্ণয় করে থাকি। তাহলে আমরাও এখানে যখন কোনো ধরনের দ্রবণ তৈরি করতে যাব, তাহলে আমাদেরও তো একটা পরিমাপন পদ্ধতি লাগবে বা পরিমাপন করার জন্য আমাদের একটা পদার্থ লাগবে। তো যে সকল পদার্থগুলোকে আমি আদর্শ হিসেবে ধরে কাজ করতে পারি, তাদেরকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে স্ট্যান্ডার্ড, আবার প্রাইমারি স্ট্যান্ডার্ড আছে বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। অর্থাৎ স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যাদেরকে আমি আদর্শ হিসেবে ধরে, বা যেরকম আমরা বাটখারাটাকে কি করতেছি, বাটখারাটের পরিমাপের আদর্শ হিসেবে ধরতেছি, বা একটা ফিতা দিয়ে যদি আমি বোর্ডটাকে মাপি, তাহলে ওই ফিতাটা হচ্ছে কি আমার ওই স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা স্কেল। আমরা যখন কোনো পদার্থের পরিমাপ করব, ওই পরিমাপটা করার জন্য আমি একটা বস্তুকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। এই বস্তুটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো আমরা দুইটা সংজ্ঞা জানবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়। দেখো, আমি এটা যদি বাংলা করি, বাংলাটা হচ্ছে যে প্রাথমিক আদর্শ পদার্থ। অর্থাৎ যখন তুমি দ্রবণ তৈরি করতে যাবা বা কোনো কিছু তৈরি করতে যাবা বা পরিমাপ করতে যাবা, তখন এই ধরনের পদার্থ যদি তোমার কাছে থাকে, তাহলে এটা হচ্ছে বেটার, কারণ এটার রেজাল্টগুলো খুব কারেক্টলি রেজাল্ট শো করবে। আর যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের কথা বলি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আমি তখনই নিব যখন আমার কাছে
প্রাইমারি কোনো কিছু নাই, অর্থাৎ যাদেরকে প্রথমে নেওয়া উচিত তাদেরকে যদি আমরা না নিতে পারি তাহলে সেকেন্ড চয়েস হিসেবে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড নিব। কিন্তু ফার্স্ট অফ অল আমার টার্গেট থাকবে যে আমার যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড থাকে তাহলে সেটা আমার নেওয়াটা হচ্ছে বেটার। কথা ক্লিয়ার? তো প্রাথমিক আদর্শ পদার্থ এবং সেকেন্ডারি আদর্শ পদার্থ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস লিস্টে থাকবে, আর যদি ফার্স্ট চয়েস লিস্টে না থাকে দেন হচ্ছে আমরা সেকেন্ড চয়েস লিস্ট হিসেবে এটাকে নিতে পারি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারি। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আদর্শ পদার্থ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা যাব, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি আমরা। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা যাব। দেখো, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে কি, যে যদি আমি কোনো একটা বস্তু রেখে দিই তাহলে হচ্ছে তারা হচ্ছে আশেপাশে কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না। যেরকম হচ্ছে সাপোজ আমরা এটাকে ধরতে পারি, আমি একটা এক্সাম্পল দিই, যেরকম হচ্ছে ধরো একটা নারিকেল আর একটা হচ্ছে কলা। নারিকেলটা কি করলা, তুমি রেখে দিলা, নারিকেলটা কি পচবে, নষ্ট হবে? নষ্ট তো হবে না। অর্থাৎ তুমি তাকে দীর্ঘদিন 1 মাস 2 মাস 3 মাস রাখতে পারো, অর্থাৎ দীর্ঘ সময় তাকে তুমি সংরক্ষণ করে রাখতে পারো। কিন্তু কলা হচ্ছে সব ম্যাক্স গেলে হচ্ছে একদিন তোমার ঠিক থাকবে, তারপরের দিনই দেখবে যে কলাটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি হচ্ছে, ভিডিও কি অস্পষ্ট? হ্যালো, আচ্ছা দেখো দেখুন ভিডিওটা স্পষ্ট কিনা। সানিম, হ্যালো, কি অবস্থা, ভালো আছো? ভিডিও কি স্পষ্ট? এখন কি অস্পষ্ট সুমনা? এখন কি অস্পষ্ট? অস্পষ্ট হলে একটু বলো তো। নেটের সম্ভবত, আচ্ছা স্পষ্ট হয়েছে। আমার সম্ভবত হচ্ছে নেটের মানে নেটওয়ার্ক প্রবলেম থাকলে অনেক সময় এরকম হয়, ঠিক আছে, মানে নেট কানেকশন একটু উইক হয়ে গেলেই ভিডিওটা অস্পষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আবারও আসি। দেখো, তাহলে হচ্ছে আমরা দুইটা পদার্থ নিলাম, একটা মানে দুইটা বস্তু নিলাম, একটা হচ্ছে নারিকেল আর একটা হচ্ছে কি কলা। তাহলে চিন্তা করে দেখো, যদি নারিকেলের কথা বলি, নারিকেলটা হচ্ছে কি তুমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, এটা কিন্তু পচবে না সহজে। কিন্তু কলার কথা যদি বলি, ম্যাক্সিমাম হচ্ছে আমি একদিন রাখতে পারবো, তারপরের দিন হচ্ছে সে নষ্ট হওয়া শুরু করবে। তাহলে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেটা হচ্ছে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, অর্থাৎ তুমি তাকে ব্যবহার করতে পারবে না বা কোন কাজে লাগাতে পারবে না, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আর যেটা হচ্ছে দীর্ঘ একটা সময় পর্যন্ত অক্ষত থাকবে, দীর্ঘ সময় পর্যন্ত অপরিবর্তনীয় অবস্থায় থাকবে, তখন তাদেরকে বলা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে আমরা সংজ্ঞাতে চলে যাই। তাহলে বুঝতে পারছি, তাহলে যখন তোমাকে কেউ বলবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, তুমি বলবে যে নারিকেল। যদি বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, তুমি বলবে যে কলা। ঠিক আছে, সো সো আমরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা জেনে নিই। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা হচ্ছে যে সকল পদার্থ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, বাতাসের কোন উপাদান। তো বাতাসের উপাদান বলতে আমরা কাদেরকে বুঝতেছি, বাতাসে কি কি উপাদান থাকে? বাতাসে হচ্ছে নাইট্রোজেন থাকতে পারে, বাতাসে অক্সিজেন থাকতে পারে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, বাতাসে জলীয় বাষ্প থাকতে পারে। তাহলে আমরা কি বলতেছি, যে বাতাসের কোনো উপাদান দ্বারা যদি আক্রান্ত না হয় এবং দীর্ঘ একটা সময়, তাহলে দীর্ঘ সময় ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এবং সেটি হচ্ছে এটাকে রাসায়নিক নিক্তির সাহায্যে পরিমাপ করা যাবে। রাসায়নিক নিক্তির সাহায্যে আমরা কি করতে পারবো,
পরিমাপ করতে পারবো। তো তাদেরকে বলা হবে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে বুঝতে পারছো আমি যা যা বলছি, বলছি কি এটাকে তুমি দীর্ঘদিন রাখতে পারবে, অর্থাৎ প্রকৃতিতে তুমি দীর্ঘদিন মুক্ত অবস্থায় তুমি হচ্ছে প্রকৃতিকে সরাসরি তাকে কালেক্ট করতে পারবা, মুক্ত অবস্থায় পাওয়া যাবে। বাতাসের কোনো উপাদান, নাইট্রোজেন, বাতাসের যে যে উপাদানগুলো আছে, যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, এগুলো দ্বারা হচ্ছে সে সহজে আক্রান্ত হবে না। এবং হচ্ছে কি দীর্ঘ সময় ঘনমাত্রা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দীর্ঘ একটা সময় পর্যন্ত তার ঘনমাত্রা যে কনসেন্ট্রেশনে তুমি নিচ্ছ সেই কনসেন্ট্রেশনে তাকে পাওয়া যাবে। এবং তুমি হচ্ছে রাসায়নিক যে নীতিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই নীতির সাহায্যে হচ্ছে সহজে পরিমাপ করা যাবে। আচ্ছা সুমনা, থ্যাংক ইউ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যদি আমি এক্সাম্পলে যাই, তাহলে আমি যদি এক্সাম্পলে যাই, উদাহরণ হিসেবে কাদেরকে দিতে পারি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি K2Cr2O7, তারপর হচ্ছে Na2 বা H2C2O4, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড যেটাকে বলে HCl। তাহলে এগুলো হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ট্রিক যদি আমি বলি যে চেনার উপায়টা কি, চেনার উপায় হচ্ছে সি, মানে সি ওয়ার্ডটা থাকতে হবে, কার্বন না কিন্তু সি ওয়ার্ডটা থাকতে হবে। অর্থাৎ আমি যদি ট্রিক্স এর কথা বলি, ট্রিক্স হচ্ছে সি ওয়ার্ড থাকবে, মানে সি শব্দটা যার সাথে থাকবে সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেরকম হচ্ছে এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। এখন যদি তোমাকে বলা আচ্ছা ঠিক আছে বলো তো KMnO4 এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কিনা, আমি বলবো যে না এখানে কোনো জায়গায় তো সি নাই, সো আমরা বলতে পারবো না যে সে কি হবে না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না। কথা ক্লিয়ার? তাহলে হচ্ছে কি, সরি এসিএল তো না, কি বলি দেখো, তাহলে আমাদের কথা হচ্ছে কি যদি সি থাকে তাহলে তাদেরকে আমরা বলবো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে আচ্ছা, তো সেকেন্ড আমরা যদি সেকেন্ড টার্মটা যাই, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, তো তাদেরকে আমরা বলতে পারি কি যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা আমি কিভাবে সাজাবো, তাহলে আমি বলতে পারি যে যে সকল পদার্থ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, বাতাসের কোনো উপাদান এবং জলীয় বাষ্প যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি সে হচ্ছে কি হবে, আক্রান্ত হবে। এবং দীর্ঘ সময় তার ঘনমাত্রা কি করা যাবে না, অপরিবর্তিত অবস্থায় রাখা যাবে না, এবং তাকে সহজে রাসায়নিক নীতির সাহায্যে পরিমাপ করা যাবে না। তাদেরকে বলা হবে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা বলছিলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে নারিকেল, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে কি কলা। তাহলে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাতে যাই। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তো দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যদি বলি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, যাদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, যাদেরকে হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় কি করা যাবে না, পাওয়া যাবে না, বাতাসের বিভিন্ন উপাদান দ্বারা আক্রান্ত হবে। আচ্ছা ওইখানে আমি একটা মিস্টেক করছি, যেটা হচ্ছে HCl কিন্তু হবে, দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড কিন্তু HCl আছে, আমি একটু মিস্টেক করছি, ভুলে আবার কেটে দিচ্ছি। দেখো আক্রান্ত হবে এবং দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হবে। HCl, আচ্ছা HCl প্রাইমারি স্ট্যান্ডার্ড না, HCl প্রাইমারি স্ট্যান্ডার্ড ঠিক আছে, HCl হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে। আচ্ছা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কি
দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কি পরিবর্তিত হবে, তো তাদেরকে বলা হবে, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলা হবে। মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, মাঝে মধ্যে গোলায় যায় সবকিছু। দেখো এই সেল নিয়ে আমাদের কনফিউশন ছিল, এই সেল হচ্ছে সেকেন্ডারি হবে। আচ্ছা, তাহলে সে তাদেরকে বলা হবে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে কোনো কিছু হতে পারে, যেমন আমি উদাহরণ হিসেবে যদি নিই KMnO হতে পারে, H2SO4 হতে পারে, তো তারা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। আর যেমন হচ্ছে HCl হতে পারে, তো তারা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমি যদি চিনতে চাই তাহলে আমাকে মনে রাখতে হবে সি থাকবে না, ব্যতিক্রম থাকবে হচ্ছে শুধু Cl। Cl এর ক্ষেত্রে সি থাকা সত্ত্বেও সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দেখো KMnO4 কোথাও সি নাই, H2SO4 কোথাও সি নাই, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চলে যাবে। তাহলে আমি দুইটা সংজ্ঞা জেনে নিলাম। এখন আসো দ্রবণ তৈরির জন্য প্রমাণ দ্রবণ, আমরা একটা ইয়াতে যাব, আমরা প্রমাণ দ্রবণ সংজ্ঞা দেব। প্রমাণ দ্রবণ তৈরির জন্য নিচের লাইন লিখতে পারো, প্রমাণ দ্রবণ তৈরির জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে ফার্স্ট চয়েসে কে থাকবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড থাকবে, যদি না পাওয়া যায় তাহলে সেকেন্ডারি আমরা নিয়ে কাজ করবো। তাহলে প্রমাণ দ্রবণ তৈরির জন্য হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নেওয়া হয়। আমার জায়গা নেই বলে আমি এখানে লিখতেছি, স্ট্যান্ডার্ড পদার্থ নেওয়া হয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নেওয়া যায়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নেওয়া যায়, তবে সেক্ষেত্রে কি করে নিতে হবে, সেক্ষেত্রে প্রমিত করে নিতে হবে, অর্থাৎ দ্রবণটাকে আগে স্ট্যান্ডার্ড বানায় নিতে হবে। প্রমিতকরণ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড করা, অর্থাৎ দ্রবণটাকে আগে আদর্শ করে নিতে হবে। ধরো তোমার কাছে প্রাইমারি স্ট্যান্ডার্ড নাই, কি করবে এখন, ল্যাবে তো তোমার কাজ চালাতে হবে, তাই না? তো ল্যাবে যদি কাজ চালাতে যাও তাহলে কি করতে হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এখন তোমার কাছে অ্যাভেলেবল আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তখন তুমি কি করবা, এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ডটাকে একটা নির্দিষ্ট ঘনমাত্রায় নিবা, তো নিয়ে কি করবা, তাকে আগে স্ট্যান্ডার্ড করে নিবা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড করে তারপর হচ্ছে প্রমাণ দ্রবণ প্রস্তুত করবা, দেন হচ্ছে তোমার যতটুকু মানে যা যা করার দরকার সেই কাজগুলো তুমি করে নিতে পারো। তাহলে আশা রাখি বুঝতে পারছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। তাহলে প্রাইমারি স্টেটমেন্ট হচ্ছে ফার্স্ট চয়েস, অর্থাৎ প্রাথমিক আদর্শতম, অর্থাৎ যাদেরকে আমি ফার্স্ট চয়েসে তাকে আদর্শ হিসেবে রাখবো। তো তাকে দেওয়া হচ্ছে আমি বিভিন্ন যে প্রমাণ দ্রবণগুলো তৈরি করবো এবং তাকে দিচ্ছে বিভিন্ন পরিমাপের কাজে আমি ব্যবহার করবো। সেকেন্ডারি হচ্ছে যখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমার না থাকবে তখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে আমার কাজ চালাতে হবে, তো তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে দীর্ঘদিন যাবত সে কি থাকবে, অক্ষত থাকবে, তার ঘনমাত্রা কোনোভাবে পরিবর্তন হবে না বা বাতাস দ্বারা আক্রান্ত হবে না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে খুব সহজে হচ্ছে কি রিঅ্যাক্টিভিটি, মানে তারা হচ্ছে খুব রিঅ্যাক্টিভ থাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তো তারা হচ্ছে সহজে সবকিছু দ্বারা কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায় এবং ঘনমাত্রা কি হতে পারে, চেঞ্জ করতে পারে, তো তাকে আমি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবো না। যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ডকে আমি প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে ফার্স্টে বলেছে আমাকে মনে রাখতে হবে তাকে আগে আদর্শ করে নিতে হবে, দেন আমি তাকে ব্যবহার করবো। তাহলে খুবই সিম্পল যে দুইটা জিনিস আমরা বলে নিলাম। দেখো তো এখন আসলে আমরা সংজ্ঞাতে যাবো হচ্ছে প্রমাণ দ্রবণ কাকে বলে। প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ হচ্ছে যে সকল দ্রবণের ঘনমাত্রা এবং হচ্ছে কি আয়তন জানা থাকে, তাদেরকে প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ তুমি তার মান জেনে বাকি কাজগুলো করবা। যেরকম ধরো তোমাকে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তুমি একটা গাছের পিকচার ড্র করো, তাহলে তুমি কি করলা, যে একটা বট গাছকে তুমি হচ্ছে কি আদর্শ হিসেবে ধরলা, আচ্ছা ঠিক আছে গাছ দেখতে এরকম হয়, এরকম হয়, অর্থাৎ তাকে দেখে দেখে তুমি ড্র করলে, অর্থাৎ তোমার সামনে পর্যবেক্ষণের জন্য কোন একটা বস্তু রাখা আছে। সো প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণে হচ্ছে তুমি সবকিছু জানো, তো তাকে জানো বলে তো এটা দিয়ে হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা তুমি নির্ণয় করতে পারবা। মানে প্রমাণ দ্রবণটা হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরলা, যেমন আমরা এর আগে বলছিলাম যে বাটখারা, যেটা এটাকে তুমি প্রমাণ দ্রবণ যদি বলো, তাহলে এই বাটখারার সাহায্যে হচ্ছে আমি 1 কেজি ডালও মাপতে পারি, 1 কেজি চালও মাপতে পারি। তাহলে প্রমাণ দ্রবণ হচ্ছে সে সকল দ্রবণ যে দ্রবণ দ্বারা হচ্ছে তুমি কি করতে পারবে, অজানা দ্রবণের কোন মান যদি তোমার লাগে বা জানতে হয় তখন হচ্ছে প্রমাণ দ্রবণের সাহায্যে তুমি তার মানগুলো বের করতে পারবে, তাদেরকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণে আমার সবকিছু জানা থাকতে হবে, যে সকল দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন তোমার জানা আছে তাদেরকে বলা হবে কি প্রমাণ দ্রবণ। আচ্ছা তাহলে দেখো দ্রবণের ঘনমাত্রা
দ্রবণের ঘনমাত্রাকে আমরা যদি প্রকাশ করি, দ্রবণের ঘনমাত্রার প্রকাশক যদি বলি, দ্রবণের ঘনমাত্রাকে কয়েকটা ভাগে প্রকাশ করা যায়, এগুলোর সাথে আমরা খুব পরিচিত। যেমন হচ্ছে মোলারিটি, মোলারিটির সাথে আমরা পরিচিত, মোলারিটির সাথে আমরা পরিচিত না। নরমালিটির সাথে আমরা পরিচিত না। মৌল ভগ্নাংশ, তারপরে হচ্ছে শতকরা সংযুক্তি, তারপরে আর কি হতে পারে, পিপিএম হতে পারে, পিপিবি হতে পারে, পিপিটি হতে পারে। তাহলে সাধারণত হচ্ছে দ্রবণের ঘনমাত্রাকে আমরা এভাবে প্রকাশ করেছি। না, এটা ক্লাস ছিল না, মানে আমি হচ্ছে চ্যাপ্টার 1 শুরু করতে যাচ্ছিলাম, তো দ্যাটস ওয়াই হচ্ছে ক্লাসটা মানে শুরু করলাম আর কি। ঠিক আছে, ক্লাস ছিল না, এই শিডিউল ক্লাস ছিল না, তো ভাবলাম যে ইয়াটা নিয়ে নিই, চ্যাপ্টার 1টা কমপ্লিট করে নিই। চ্যাপ্টার 1 কোথাও মানে অনলাইনে কোথাও কোনো প্ল্যাটফর্মে তুমি চ্যাপ্টার 1 মানে সিরিয়াল ওয়াইজ পাবা না। সো আমি এখানে একদম সিরিয়াল ওয়াইজই করাবো। লেকচার 1 থেকে শুরু করলাম, তো চ্যাপ্টার 1 ধীরে ধীরে যাবে। সার্ভার আমি এক্সট্রিমলি সরি, আমি জানতে পারিনি। দেখো, তাহলে দ্রবণের ঘনমাত্রা যদি আমরা প্রকাশ করি, তাহলে দ্রবণের ঘনমাত্রাকে আমরা সাধারণত মানে এইচএসসি লেভেল হচ্ছে আমরা এই ওয়েতে হচ্ছে দ্রবণের ঘনমাত্রাগুলোকে নির্ণয় করে থাকি। তো এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ। তাহলে আসো আমরা একটা দ্রবণ জানবো। তাহলে মোলারিটি দিয়ে আমরা শুরু করব, এবং এটা একদম সুন্দর সুন্দর ম্যাথ আমরা করব, খুবই সিম্পল আমরা ম্যাথ করব। ঠিক আছে, খুব ভালো লাগবে ম্যাথগুলো। তাহলে দেখো, দ্রবণে আমরা যদি বলি যে মোলার দ্রবণ, আমরা একটা দ্রবণ নিয়ে আসবো। মোলার দ্রবণ কাকে বলে? দেখ, মোলার দ্রবণ, মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে তাহলে আমরা যদি বলি, তাহলে ধরো তাহলে আমরা মোল নিয়ে আগে কথা বলি যে 1 মোল বলতে আমরা কি বোঝাই। 1 মোল হচ্ছে যখন আমরা ভরকে, আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হবে। সাধারণত আমরা যে ভরগুলো নির্ণয় করি, পারমাণবিক ভর বা হচ্ছে আণবিক ভর, সেগুলো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। তো যখন এইগুলোর সাথে আমি গ্রাম একক ব্যবহার করব, তখন সেগুলোকে বলা হবে কি মোলার ভর বা হচ্ছে 1 মোলের ভর। ঠিক আছে, তাহলে ধরো আমাদের এখানে দেখো, আমরা মোলার দ্রবণ কিভাবে তৈরি করি। ঠিক আছে, তো মোলার দ্রবণ প্রস্তুতি যদি বলি, তাহলে কিভাবে তৈরি করা হয়? প্রথমে হচ্ছে এখানে ধরো আমি 1 মোল পরিমাণ পদার্থ নিলাম। ধরো আমি সোডিয়াম কার্বনেটের কথা বলি। সোডিয়াম কার্বনেটের 1 মোলের ভর হচ্ছে কত? 1 × 2 × 23 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে কত 16 × 3, তাহলে কত হবে? 106। এটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করব 106 গ্রাম, তখন এটাকে বলা হবে মোলার ভর, মানে হচ্ছে 1 মোল ভর। আচ্ছা, তাহলে 1 মোল আমি ধরে নিলাম যে 1 মোল সোডিয়াম কার্বনেট এখানে নিলাম। আমি কিন্তু প্রথমে দ্রাবক নিয়ে নিই। প্রথমে কি নিলাম? 1 মোল পরিমাণ পদার্থ নিলাম। এটা হচ্ছে দ্রবণ তৈরি করার পদ্ধতি। আমরা অনেক সময় ভাবি কি যে দ্রাবক দেওয়া আছে, দ্রাবকের মধ্যে আমি ঢেলে দিলাম, এরকম না। আমার কাজ হচ্ছে কি, এখানে হচ্ছে 1 মোল পরিমাণ পদার্থ নিলাম, নেওয়ার পরে আমি এখানে ধরো 1 লিটার পরিমাণ দ্রাবক যোগ করলাম। ঠিক আছে, তাহলে এখানে পর্যন্ত হচ্ছে আমার কতটুকু? এখানে পর্যন্ত হচ্ছে কি 1 লিটার, আর এখানে কতটুকু হচ্ছে 1 মোল। তাহলে আমরা এই যে দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে মোলার দ্রবণ। তাহলে দেখো, তাহলে মোলার দ্রবণ যখন আমরা প্রস্তুত করতেছি, তখন আমরা কি করতেছি? আমরা হচ্ছে কি বলছি যে 1 মোল পরিমাণ পদার্থ নিলাম। তাহলে সোডিয়াম কার্বনেটের 1 মোলার দ্রবণ যদি বলা হয়, তাহলে সোডিয়াম কার্বনেট 1 মোলার দ্রবণ হচ্ছে যে 1 মোল সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রাবকে দ্রবীভূত করা হয়, তখন যে দ্রবণটা তৈরি হবে তাকে বলা হবে কি সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। ঠিক আছে,
তাহলে আমরা সংজ্ঞাতে চলে যাই। এখন সংজ্ঞাটা ভালো লাগবে। তাহলে বলা হচ্ছে যে দেখো নির্দিষ্ট তাপমাত্রায়, আচ্ছা এখানে আমি তাপমাত্রা নির্দিষ্ট করে দিলাম, কাহিনী আছে কেন বলতেছি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। যে দ্রবটা যুক্ত করবা তারই মোলার দ্রবণ বলবে। আচ্ছা তাহলে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবণে কি বলা হবে? মোলার দ্রবণ বলা হবে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে সোডিয়াম কার্বনেটের, যদি বলা হয় যে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ কি? তাহলে আমি বলবো যে 1 লিটার মানে 1 মোল সোডিয়াম কার্বনেট, প্রথমত মোল নিব। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট বা হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রাবকে দ্রবীভূত হলে তাকে বলা হবে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। আবারও শোনো, আমাদের বলা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ কি? তাহলে আমরা বলবো যে 1 মোল সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রাবকে দ্রবীভূত করা হয় তাহলে তার ওই দ্রবণকে বলা হবে কি? ওই দ্রবের জন্য মানে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখে নিলাম যে মোলার দ্রবণটা কাকে বলে। আচ্ছা তো এখন আমরা তাহলে এটা মুছে দিচ্ছি। আশা রাখি বুঝতে পারছো। দেখো এখন যদি বলা হয় 2 মোলার দ্রবণ কাকে বলে, তাহলে আমি কি বলবো? এটা সমান হচ্ছে লেখা যায় 2 মোল পার লিটার। তাহলে এটাকে বলতে পারি যে 1 লিটার দ্রাবকে যদি 2 মোল দ্রবীভূত থাকে তাহলে এটাকে বলা হবে 2 মোলার, ওই দ্রবের জন্য 2 মোলারের দ্রবণ। ঠিক আছে? আচ্ছা যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে তুমি বলো যে 3 মোলার দ্রবণ বলতে কি বোঝায়? 3 মোলার দ্রবণ বলতে কি বোঝায়? 3 মোলার দ্রবণ কাকে বলে? তাহলে আমি বলবো নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো পদার্থের যদি 3 মোল কোথায় 1 লিটারে দ্রবীভূত থাকে তখন ওই দ্রবের জন্য এটাকে বলা হবে 3 মোলারের দ্রবণ। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে কিছু ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়। ডেসি বলা হয় 1 দশমাংশকে, 1 দশমাংশ। সেন্টি মানে হচ্ছে 1 শতাংশ। সেমি অর্ধাংশ। তাহলে দেখো আমরা যদি বলি ডেসি মোলার তার মানে হচ্ছে 1 দশমাংশ কার? মোলারের। তাহলে বলতে পারি মোলারের 1 দশমাংশ। তাহলে মোলার বলতে আমরা 1 মোলার বুঝি, তার মানে 1 মোলারের মানে 1 এম এ 1 বাই কত 10, তার মানে এটা লেখা যায় কত 1 বাই 10 এম। এখন আমরা বললাম যে আচ্ছা সেন্টি মোলার বলতে কি বুঝো? তাহলে আমি বলবো যে মোলারের 1 শতাংশ, মোলারের 1 শতাংশ। তাহলে আমি বলতে পারি মোলার মানে হচ্ছে 1 মোলার আর 1 শতাংশ 1 বাই 100 মানে হচ্ছে কি 1 বাই 100 এম। আচ্ছা সেমি মোলার যদি বলা হয় সেমি মোলার কাকে বলে? তাহলে বলবো হচ্ছে মোলারের অর্ধাংশ। অর্থাৎ মোলার যদি এম হয় তাহলে অর্ধাংশ মানে হচ্ছে 1 বাই 2, দ্যাট মিনস হচ্ছে কত 1 বাই 2 এম বা 0.5 এম বলতে পারো। আচ্ছা ভিডিও কোয়ালিটি ইজ গুড, থ্যাংক ইউ। ভিডিও কোয়ালিটি না দেখে তুমি হচ্ছে ক্লাস দেখো বসে বসে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো সেমি মোলার হচ্ছে কি মোলারের অর্ধাংশ, তাহলে কি হবে হাফ এম।
তাহলে এখানে আমরা তিনটা দ্রবণ সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে, তো আমি যদি জানলাম, তাহলে বলো তো মোলার মোলার মানে কি? তাহলে মোলার মানে হচ্ছে 1 মোলার। তো মোলার বলতে আমরা এখানে এম দ্বারা প্রকাশ করি, মোলারটাকে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে আশা রাখি এখানে কনসেপ্টটা ক্লিয়ার। দেখো এখন আমাকে বলা হচ্ছে, এখন আমাকে কোয়েশ্চনে বলা হচ্ছে মোলার দ্রবণ, মোলার দ্রবণ কোয়েশ্চেন হচ্ছে মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। আচ্ছা মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? তাহলে এটাকে আমরা ভেঙে নিই। তাহলে মোলার দ্রবণ বলতে আমরা বুঝি, মোলার দ্রবণ বলতে আমরা বুঝি, ঠিক আছে, মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? মোলার দ্রবণ আমরা বলতে বুঝি 1 মোলার, তার মানে আমরা কি জানি 1 মোল পার লিটার, ঠিক আছে। তাহলে চিন্তা করে দেখো, আমি এই দ্রবণের ঘনমাত্রা জানি না, আমি দ্রবণের ঘনমাত্রা কত জানি? 1 মোলার জানি বা 1 মোল পার লিটার। তাহলে এই দ্রবণে আমি তো আয়তনও জানি যে 1 লিটারে 1 মোল আছে। তাহলে আমার এই দ্রবণে তো সবকিছু জানা। তাহলে আমি বলবো, তাহলে আমি প্রথম বলবো কি, যে প্রমাণ দ্রবণ হচ্ছে, প্রমাণ দ্রবণ হচ্ছে সেই সকল দ্রবণ যে দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা জানা থাকে। যেহেতু 1 মোলার দ্রবণ হচ্ছে 1 মোল পার লিটার দ্রবণ, অর্থাৎ এই দ্রবণের ঘনমাত্রা বা আয়তন জানা আছে, তাই এটি প্রমাণ দ্রবণ। তাই এটি হবে কি? প্রমাণ দ্রবণ। খুবই সিম্পল। তাই এটি হচ্ছে কি? প্রমাণ দ্রবণ। এখন এখান থেকে আমরা আরেকটা লেজুর কোয়েশ্চেন বের করতে পারি। তো এটা মুছে দিই আমি, দেখো তাহলে এটা উপরেরটা মুছে দিই। তাহলে এখান থেকে আমি আরেকটা লেজুর কোয়েশ্চেন বের করি। বলা হচ্ছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেন হচ্ছে মোলার দ্রবণ, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা জানি আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। আয়তন হচ্ছে কি তাপমাত্রার উপর, গ্যাসীয় বিক্রিয়ার জন্য হচ্ছে ভি সমানুপাতিক টি। তাহলে আমরা বলতে পারি যে আয়তন হচ্ছে কি তাপমাত্রার সাথে পরিবর্তন হবে। তাহলে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমরা মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যদি বলি মোলার দ্রবণ হচ্ছে কি মোল ডিভাইড হচ্ছে কি আয়তন। তার মানে দেখো মোলার দ্রবণ আয়তনের সাথে সম্পর্কযুক্ত, সরাসরি আয়তনের সাথে সম্পর্কযুক্ত আছে। তার মানে বলতে পারি আমরা দ্রবণের আয়তন তাপমাত্রার মাধ্যমে কি হয়? প্রভাবিত হয়। এতে আয়তনের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে এবং একই সাথে কি হতে পারে? একই সাথে মোলেরও পরিবর্তন হতে পারে। মোলের কি হতে পারে? পরিবর্তন হতে পারে। হবে না? কেন হবে না? এখন একটা চিন্তা করে দেখো, তুমি 1 লিটার একটা পাত্র নিলা, ঠিক আছে? তাহলে এখানে ধরো দ্রাবক ছিল 1 লিটার, এখন তুমি তাপ দিয়ে তার দ্রাবক বানালে হচ্ছে 0.5 লিটার, তাই না? তাহলে আয়তন তোমার পরিবর্তন হয়ে গেছে। এখন ধরো এরকম তুমি দ্রাবক সলিউবল করলা, যে আমার মোলও আমার উড়ে চলে গেল, তখন ধরো আমার তো মোলও কমতে পারে, তাহলে মোলও তো চেঞ্জ হতে পারে। আয়তন যেমন চেঞ্জ হবে, মোলও তো চেঞ্জ হতে পারে। তাহলে আমি বলতে পারি মোলের পরিবর্তন হতে পারে।
তাহলে সামগ্রিকভাবে, তাহলে ঘনমাত্রা, আমি মোলার দ্রবণ কি, মোলার দ্রবণ কি একটা ঘনমাত্রা নির্দেশ করে না? তাহলে সামগ্রিকভাবে কি হবে? সামগ্রিকভাবে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যেতে পারে, ঘনমাত্রা পরিবর্তন হতে পারে। তাই মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? তাই মোলার দ্রবণ কি হবে? তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। তাহলে কাহিনী শেষ। তাহলে এখন আসো আমরা যে টার্মটা নিয়ে কথা বলবো। তাহলে দেখো আমরা ঘনমাত্রা এতক্ষণ জানলাম কি, যে ঘনমাত্রা সমান কি, ঘনমাত্রা হচ্ছে মোল ডিভাইড হচ্ছে কি আয়তন। আমরা কেপিকেসি তো কিন্তু করি, মানে যারা কেপিকেসি ভিডিওগুলো দেখছো তারা দেখছো যে ঘনমাত্রা সমান আমরা কি জানি, মোল বাই হচ্ছে কি আয়তন। আচ্ছা, তাহলে মোল হচ্ছে কি একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই সংখ্যাকে আমরা প্রকাশ করেছি n দ্বারা। আর আয়তন হচ্ছে আমরা প্রকাশ করি ভলিউম, মানে হচ্ছে v দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, এই ঘনমাত্রাকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারি, ঘনমাত্রাকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারি। কেউ c দ্বারা প্রকাশ করে, কেউ m দ্বারা প্রকাশ করে, আবার কেউ s দ্বারা প্রকাশ করে, ইচ্ছা যে যেটা দিয়ে প্রকাশ করতেছে। s দ্বারা প্রকাশ করে, হয় c দ্বারা কেউ প্রকাশ করে, না হয় s দ্বারা প্রকাশ করে, না হয় কেউ m দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে c ইজ ইকুয়াল টু হচ্ছে কি n/v, মানে ঘনমাত্রা হচ্ছে কি n/v। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে মোল কত হবে, মানে n তো মোল, n হচ্ছে কি মোল, তাহলে মোল কত হবে, n ইজ ইকুয়াল টু কত হবে, c ইনটু v, তাই না? মানে হচ্ছে কি ঘনমাত্রা ইনটু আয়তন। এখন কেউ এসে বলে যে না n ইজ ইকুয়াল টু s ইনটু v, হ্যাঁ করো, সমস্যা নেই, কারণ s দ্বারা প্রকাশ করি আমরা, একই কথা। কেউ এসে বলে যে না আমি m দ্বারা প্রকাশ করবো, হ্যাঁ করো, m ইনটু v, অর্থাৎ যেটা দিয়ে আমরা প্রকাশ করি একই কথা। ঠিক আছে? আচ্ছা, তো আয়তনের যদি আমরা এককগুলো দেখি, আয়তনে কি কি একক এখানে আমরা ডিফাইন করতে পারি। এক হচ্ছে মিটার কিউবে আমরা যেতে পারি, যে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1000 না বলে 10⁻³ ডেসিমিটার কিউব বলি, 10⁻³ ডেসিমিটার কিউব। 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻³ ডেসিমিটার। এটা কেমনে আসছে দেখো, আমরা জানি মিটার থেকে যদি তুমি ডেসিমিটার যেতে চাও, মানে 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিমিটার, তাহলে তুমি করতেছো কি মিটার কিউব করতেছো, মানে ঘন করতে হবে। তার মানে হচ্ছে কি 1 মিটার কিউব সমান কত হবে, 10⁻³ ডেসিমিটার কিউব। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, 1 মিটার ইজ ইকুয়াল টু কি 10 ডেসিমিটার, আমরা বলছি দশমাংশ, ডেসি মানেই হচ্ছে তো 10, তাহলে মিটার কিউব থাকতে পারে, ডেসিমিটার কিউব থাকতে পারে। আচ্ছা, আর 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু বলতে পারি 10⁻³ সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে এখানে আমরা যদি বলি 10⁻³ ডেসিমিটার কিউব, তাহলে এখানে দেখো কি করতে পারি, আমরা ডেসিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউবে যেতে চাই, ডেসিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউবে যেতে চাই, তাহলে কি করতে হবে, ডেসিমিটার থেকে আমরা কোথায় যাচ্ছি, সেন্টিমিটার কিউবে, তাহলে কত বলতে পারি 10⁻³ সেন্টিমিটার কিউব। কথা ক্লিয়ার? আচ্ছা, আবার 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 লিটার, তার মানে 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার বলতে পারি। কথা ক্লিয়ার? তাহলে এই রিলেশনটা আমরা যদি একটু শর্টলি দেখাই তাহলে এরকম হবে, যদি মিটার কিউব থেকে কেউ ডেসিমিটার কিউবে যেতে চায় তাহলে তাকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আবার ডেসিমিটার কিউব থেকে কেউ যদি সেন্টিমিটার কিউবে যেতে চায় তাহলে কি করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে চিন্তা করে দেখো, মিটার কিউব থেকে যদি কেউ সেন্টিমিটার কিউবে ডিরেক্টলি যেতে চায় তাহলে 10⁻³ ইন্টু 10⁻³ মানে হচ্ছে 10⁻6 দ্বারা গুণ করে নিতে হবে। আর সেন্টিমিটার কিউব থেকে যদি কেউ মিটার কিউবে আসতে চায় তাহলে কি করতে হবে, 10⁻6 করতে হবে। তাহলে এটা হচ্ছে আয়তনের বিভিন্ন যে এককগুলা, সেগুলো আমার দেওয়া আছে। তো এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, এক হচ্ছে ঘনমাত্রা কিভাবে প্রকাশ করি, আয়তনকে কিভাবে প্রকাশ করি সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে? তো এটাতে আমরা কিছু কাজ করবো, তো আশা রাখি আয়তনগুলো আমাদের মনে থাকবে, তুলে নিবা, স্ক্রিনশট নিয়ে নিবা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে একটা জিনিস রেখে দিই, আমরা এখানে বলতেছি কি মোল ইজ ইকুয়াল টু হচ্ছে কি ঘনমাত্রা ইন্টু কি আয়তন। কেন আমরা এটা বললাম, ওই যে বলছি না n ইজ ইকুয়াল টু কত, c ইন্টু v,
আমরা কিছুক্ষণ আগেই করে আসছি। বা কেউ আসা বলতেছে আচ্ছা এস ইন্টু বি, হ্যাঁ এস ইন্টু বি বলো, তাহলে এম ইন্টু বি, ওকে ঠিক আছে বলো, যে যেটা বলতে পারো, সবই হচ্ছে ঘনমাত্রা, সিও ঘনমাত্রা, এসও ঘনমাত্রা, এমও ঘনমাত্রা। আচ্ছা তাহলে আমরা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া দেখব। তাহলে অ্যাসিড প্লাস যদি ক্ষার করি তাহলে তৈরি হবে কি লবণ প্লাস হচ্ছে কি পানি। তার মানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার যদি যোগ করি তাহলে কি তৈরি হচ্ছে লবণ এবং পানি। তাহলে আমরা एग्जांपल নেই, ধরো HCl দেওয়া আছে, NaOH দেওয়া আছে, তৈরি হবে কি NaCl প্লাস হচ্ছে কি H2O, মানে H আর OH মিলে পানি, Na আর Cl মিলে NaCl। তাহলে এখানে আমি ধরে নিলাম এটা কয় মোল, 1 মোল, এখানে কয় মোল, 1 মোল, তাহলে আমরা ধরে নিচ্ছি 1 মোল 1 মোল, তাহলে তৈরি হচ্ছে লবণ। আচ্ছা যদি আমরা বলি H2SO4 প্লাস NaOH, তাহলে বুঝতেই পারতেছো যে এখানে কয়টা লাগতেছে, H কয়টা, দুইটা, তার মানে OH লাগবে কয়টা, দুইটা, তার মানে 2 NaOH, তাহলে তৈরি হবে Na2, যেহেতু Na দুইটা আছে, SO4 প্লাস হচ্ছে পানি কয়টা হবে, H দুইটা, OH দুইটা, তার মানে হচ্ছে দুইটা পানি, 2H2। তাহলে এখানে কত লাগতেছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2। আচ্ছা তাহলে এখন যে আমরা একটা রিঅ্যাকশন নিই, ধরো আমাদেরকে দেওয়া আছে H3PO4 প্লাস হচ্ছে NaOH, তাহলে কি করব, তিনটা নেব, H কয়টা, তিনটা, তাহলে এটা নেব তিনটা, তাহলে কি তৈরি হবে, তাহলে Na কয়টা, তিনটা, তাহলে Na3PO4 কয়টা, একটা, তাহলে Na3PO4 প্লাস হচ্ছে তাহলে OH তিনটা হয়ে গেল, H তিনটা হয়ে গেল, তার মানে 3H2। তার মানে আমরা বলতে পারি এখানে দেখো তাহলে কত নিচ্ছে 1H2 কত 3, তার মানে এটা কার মোল, অ্যাসিডের মোল, এটাকে আমি A দ্বারা প্রকাশ করলাম, আর এটা কার মোল, এটা যেহেতু ক্ষার তার মানে এটা কার মোল, B দ্বারা প্রকাশ করলাম, B মানে হচ্ছে বেস, A মানে হচ্ছে অ্যাসিড, তাহলে আমি বলতে পারি A আর B, মানে অ্যাসিডের মোলকে আমরা প্রকাশ করব A দ্বারা, আর ক্ষারের মোলকে প্রকাশ করব কি দ্বারা, B দ্বারা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা বিষয়তে আর চলে আসি, আমি লাইনটা মুছে দিচ্ছি। তাহলে আমি বলতে পারি, অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ক্ষারের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু, লেখা যায় কি অ্যাসিডের মোল সংখ্যা ধরছি A, তার মানে হচ্ছে A ডিভাইড হচ্ছে কি B, ক্ষারের মোল সংখ্যা কত ধরছি, B ধরছি, তাই না। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি ক্ষারের মোল সংখ্যা, আমরা কি ধরছি A ডিভাইড হচ্ছে B, মুছে দিলাম। আচ্ছা এখন দেখো মোল সংখ্যা আমরা সমান কি জানছি, ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে অ্যাসিডের জন্য যদি বলি, অ্যাসিডের জন্য আয়তন ধরে নিলাম যে আয়তন ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি হচ্ছে V অফ A। আচ্ছা তাহলে ঘনমাত্রা ধরে নিচ্ছি কত, ঘনমাত্রা আমরা ধরে নিচ্ছি হচ্ছে SA বা CA তুমি ধরতে পারো। ক্ষারের জন্য আমি ধরে নিচ্ছি, ক্ষারের জন্য আমি বলতে পারি যে ক্ষারের আয়তন হচ্ছে কত, আয়তন হচ্ছে VB, ঘনমাত্রা কত, ঘনমাত্রা আমরা ধরে নিলাম হচ্ছে ধরো SB। তাহলে এগুলো কি n সমান কি মোল সংখ্যা না, তাহলে মোল সমান আমরা বলছি কি ঘনমাত্রা ইনটু আয়তন, তার মানে এখানে অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে আমি বলতে পারি অ্যাসিডের মোল সংখ্যা মানে হচ্ছে Na, ক্ষারের মোল সংখ্যা দ্যাট মিন্স হচ্ছে NB ইজ ইকুয়াল টু কি A বাই B। তার মানে Na সমান কি লিখতে পারি V অফ SA, তাহলে VA ইনটু SA ডিভাইডেড বাই ক্ষারের মোল সংখ্যা VB ইনটু কি হবে SB ইজ ইকুয়াল টু কি হবে A বাই B। এখন তাহলে গুণ করো, তাহলে দেখো উল্টায় যাবে, তার মানে কি হবে V অফ VA ইনটু কি SA ইজ ইকুয়াল টু কি হবে A অফ VB ইনটু কি হবে SB, তাই না। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা যদি আমরা বলি দেখো ধরো আমাদেরকে বলা হচ্ছে H2SO4 প্লাস হচ্ছে কি NaOH, তৈরি হবে Na2SO4 প্লাস হচ্ছে H2। তাহলে দেখো আমরা কি বলছি A ইন্টু VBSB, তাহলে অ্যাসিড কয়টা লাগতেছে, আমি এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে একটু ভালো করে লিখতে পারি আমরা, একটু মুছে দিলাম, ঠিক আছে মন খারাপ করো না, আমরা তুলে নেব পরে, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা বলতেছি H2SO4 প্লাস হচ্ছে কি 2 NaOH তৈরি হবে Na2SO4 প্লাস হচ্ছে 2H2। তাহলে এই সূত্র অনুসারে যদি দেখি দেখো H2SO4 লাগতেছে কয়টা, একটা লাগতেছে না, ঠিক আছে H2SO4 লাগতেছে কয়টা, একটা লাগতেছে না, তো এটার সাপেক্ষে ক্ষার লাগতেছে কয়টা, দুইটা লাগতেছে না। তাহলে আমরা যখন অনুপাতটা করতেছি তার মানে এখানে আমরা যদি A বলি তাহলে এখানে A কত হবে,
তাহলে এ কত হবে, অ্যাসিডের জন্য কয়টা হচ্ছে একটা, তাহলে বি যদি বলি তাহলে ক্ষার কয়টা লাগতেছে দুইটা, তাহলে বি হবে কত 2। বুঝতে পারছো? তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা বলি যে এই বিক্রিয়ার জন্য আমার অ্যাসিড কত লাগতেছে, তাহলে এ মোল লাগতেছে মানে A = 1, আর বি কত লাগতেছে মানে ক্ষার কয়টা লাগতেছে দুইটা, তাহলে বি = কত 2। আচ্ছা যদি তোমাকে বলা হয় যে ধরো H3PO4 প্লাস হচ্ছে সাপোজ ধরো NaOH দিলাম আবার, তাহলে তিনটা, তাহলে Na3PO4 প্লাস হচ্ছে 3H2, তাহলে এখানে দেখো এখানে আমার বি কত হবে, বি = কত হবে 3 হবে, তাহলে A = কত হবে 1 হবে, সেটাই তো। তাহলে আমরা এখানে B of VASA = হচ্ছে A of BBSB আমরা করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মোল সংখ্যাগুলোকে কি করা যায়, নির্ণয় করা যায়। আচ্ছা তো এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন কাজ করব যে কিভাবে আমরা করতে পারি। আচ্ছা তো আমি কিছু ম্যাথ নিচ্ছি, ম্যাথগুলো নিয়ে আমরা কিছু কাজ করি, দেখি। দেখো আমরা একটা সূত্র করব, যেটা হচ্ছে আমরা কি বলছিলাম যে ঘনমাত্রা = আমরা কি বলছি, ঘনমাত্রা = আমরা বলছি হচ্ছে মোল ডিভাইড হচ্ছে কি আয়তন, তাই না? তার মানে হচ্ছে কি n ডিভাইড হচ্ছে কি v, আর ঘনমাত্রা আমরা s দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? আচ্ছা আবার মোল সমান আমরা যদি জানি তাহলে হচ্ছে ভর, প্রদত্ত ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর। এটা কিন্তু আণবিক ভর, নট মোলার ভর, এটা কিন্তু আণবিক ভর, মোলার ভর না। কেউ যদি বলে মোলার ভর, এটা ভুল বলবে, আণবিক ভর। আচ্ছা এটাকে আমরা প্রকাশ করি, প্রদত্ত ভরকে প্রকাশ করি w, আর আণবিক ভরকে প্রকাশ করি হচ্ছে m দ্বারা। তাহলে এখানে বলতে পারি w ডিভাইড হচ্ছে m, মানে মোল, এটা তো মোল, n = w/v, তাহলে হচ্ছে কি এটা আমি করতে পারি v, তাহলে s = পেয়ে গেলাম কি w/m ডিভাইড হচ্ছে v, তাহলে এটা লেখা যায় কত w ডিভাইড হচ্ছে কি mv, তাহলে s = লেখা যায় w। তাহলে এটা এই সূত্রটা কখন ব্যবহার করব, যখন আয়তন লিটারে থাকবে। কেন? কারণ আমি মোল ডিভাইড বাই আয়তন যেটা করছি, হ্যাঁ মোল ডিভাইড বাই আয়তন যখন করছি, এই যে এখানে ঘনমাত্রা = মোল বাই আয়তন, তাহলে আমরা মোলারিটি সংজ্ঞাতে আমরা বলছি বা মোলার দ্রবণের সংজ্ঞাতে বলছি 1 লিটারে যতটুকু আছে, সো এখানে v টা কিন্তু লিটারে, সো w/mv লিটার থাকবে। আচ্ছা যদি মিলিলিটার থাকে তখন কি হবে, তখন হবে তাহলে আয়তনটা আমাকে মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে কি হবে Wm × v/1000, তার মানে দাঁড়াবে কত 1000 w ডিভাইড হচ্ছে কি mv। তাহলে এটা হচ্ছে যখন আয়তন মিলিলিটার থাকবে। তাহলে এখন ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা দুইটা সূত্র করলাম, একটা হচ্ছে এটা একটা সূত্র, আর এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে s = w/mv, আর আরেকটা হচ্ছে s = 1000 w/mv। তাহলে এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করব, ওকে? তাহলে সূত্রগুলো আমি পাশে লিখে নিই। সূত্র হচ্ছে কি s = w ডিভাইড হচ্ছে কি mv, যখন এটা লিটার থাকবে, v লিটারে থাকলে, আর s = হচ্ছে কত 1000 w ডিভাইড হচ্ছে কি mv, যখন v মিলিলিটারে থাকে। এই দুটো সূত্র রেখে দিলাম। তাহলে কোয়েশ্চেন দিই। কোয়েশ্চেনে বলা হচ্ছে 10 গ্রাম NaOH এর মোলার ঘনমাত্রা কত হবে যদি সেটি 1 লিটারে রাখা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা বের করে নেব যে কি কি দেওয়া আছে। তাহলে 10 গ্রাম দেওয়া আছে, তাহলে প্রশ্নের ভর দেওয়া আছে, তাহলে W দেওয়া আছে কত 10 গ্রাম। আচ্ছা NaOH এর m কত, m হচ্ছে 40, যদি ক্যালকুলেশন করো মানে সোডিয়াম কত 23, অক্সিজেন কত 16 প্লাস হচ্ছে 1, তাহলে 17 আর 23 মানে হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা V কত, তাহলে V হচ্ছে 1 লিটার। তাহলে আমরা বলছি যদি আয়তন কিসে থাকে, যদি আয়তন লিটারে থাকে, তাহলে সূত্র ব্যবহার করব কি S = WMB, তার মানে হচ্ছে S = হচ্ছে W ডিভাইড হচ্ছে কি MB, তার মানে কি দাঁড়াবে W কত 10 গ্রাম, M কত হবে 40 ইনটু কত V কত 1, তার মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 0.25। তাহলে এত মোলার আমার তৈরি হবে।
তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন। আমরা সেকেন্ড কোয়েশ্চেন অ্যাপিয়ার করি। আশা করি বুঝতে পারছো এগুলো 9 10 নিয়মের। কোয়েশ্চেন 2 তে আমরা যাই। বলা হচ্ছে টু মোলার H2SO4 1 লিটারে তৈরি করতে হলে কত গ্রাম নিতে হবে? তাহলে দেওয়া আছে কি W আমার বের করতে হবে, কত গ্রাম নিতে হবে। তো W = what 2 মোলার মানে S = হচ্ছে 2 মোলার। আচ্ছা, আয়তন কত, V কত, 1 লিটার। সো আমরা S = কি করব, S = W ডিভাইড হচ্ছে কি mv করব। তাহলে S কত 2, W কত জানি না, x ধরে নিলাম। তো W = was x ধরে নিলাম বা W রাখতে পারো। তাহলে m = কত 98 আর কত 1। তার মানে x কত হবে 98 গুণে কত হবে 8 দুগুণে 16, 200, 200 থেকে হচ্ছে 4 বাদ যাবে মানে 196। তাহলে x কত 196 গ্রাম নিতে হবে। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে এখন যদি আমরা বলি নেক্সট কোয়েশ্চেনে যে ধরো তোমাকে বলা হচ্ছে যে 2 মোলার NaOH 2 মোলার NaOH এর ধরো 100 ml দ্রবণে কত গ্রাম NaOH বিদ্যমান। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। 2 মোলার মানে হচ্ছে ঘনমাত্রা, S = কত 2 মোলার। NaOH মানে হচ্ছে কি পাবো, আণবিক ভর পাবো, মানে হচ্ছে m পাবো, কত পাবো 40। আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করছি 40। কি দেওয়া আছে, V দেওয়া আছে, V কত 100 ml। ঠিক আছে, কত গ্রাম চাইছে আমাদের কাছে, দ্যাট মিন্স হচ্ছে আমার কি বের করতে হবে, W = what। সো খুবই সিম্পল। তো এখন কি দেওয়া আছে, ml এ দেওয়া আছে, তাহলে ml দেওয়া থাকলে এই সূত্র। তার মানে S = কি হবে 1000 W ডিভাইড বাই কি mv। তাহলে আমরা লাগবে কত, W লাগবে না। সো W = কি হবে SmV ডিভাইড বাই কত 1000। তাহলে S কত আমার 2 মোলার, m কত 40, V কত 100 ডিভাইড বাই কত হচ্ছে 1000। তাহলে এখানে দুইটা এখানে একটা চলে যাবে, তার মানে হচ্ছে কত 8 গ্রাম। তাহলে आंसर হবে কত 8 গ্রাম। তাহলে আমরা এখানে কিভাবে ঘনমাত্রা বের করতে হয় সেটা আমরা করে নিলাম, ঠিক আছে। তো আজকে এতটুকু থাকলো। আমরা এখানে বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে কথা বললাম। সো নেক্সট হচ্ছে আমি ক্লাস নেব তোমাদের হচ্ছে 4th চ্যাপ্টারে কিছুক্ষণ পরে আবার শুরু করব, 15-20 মিনিট পরে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।